গুড আফটারনুন। আজকে আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন ডক্টর অনিধি সামিয়া, ফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ক্লিনিক্যাল ডিরেক্টর অফ নোভা ফার্টিলিটি। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। তো বর্তমানে ওভারিয়ান সিস্টের সমস্যাটা খুব গুরুতর একটা সমস্যা। যুবতী থেকে মহিলাদের মধ্যেই দেখা যাচ্ছে অধিকাংশে বেড়ে গেছে। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের এই সেশনে। তো আপনি যদি বলেন না যে ওভারিয়ান সিস্ট এক্স্যাক্টলি কি? অ্যাকচুয়ালি সিস্ট কথাটার মানে হচ্ছে জল ভরা একটা স্যাক থলি, ঠিক আছে? এবার সেটা যখন ওভারিতে হচ্ছে সেটাকে আমরা ওভারিয়ান সিস্ট বলছি। ডিম্বাশয়ের মধ্যে একটা জল ভরা থলি, সেটাকে আমরা বলছি সিস্ট। এবার এই সিস্টটা এত রকম হয়, কিন্তু মানে কি হয়, আমরা যেটা খুব কমনলি নোটিস করি, পেশেন্ট ক্লিনিকে এসে প্রথম জিনিস আমাদের বলে বা আমাদের ফোন করে বলে আমার সিস্ট আছে। এবার প্রবলেম হচ্ছে সিস্ট এত রকম হয় যে শুধু সিস্ট আছে শুনে আমাদের ওরকমভাবে বলা সম্ভব না যে পেশেন্টের কি প্রবলেম এক্স্যাক্টলি আছে আর কি ট্রিটমেন্ট লাগবে। তাই জন্য আমার মনে হয় যে একটা সিস্ট সম্পর্কে যতটা কভার করা যায় একটা সেশনে, একটা ডিসকাশন হলে ভালো। তো আপনি যেরকম এক্ষুনি মেনশন করলেন যে অনেক রকমের সিস্ট হয়, তো যদি আমাদের অডিয়েন্সদের বলেন যে এক্স্যাক্টলি কিরকম কত টাইপের সিস্ট হয়, মেজরিটি কোন সিস্টটা দেখা যায় পেশেন্টদের মধ্যে হচ্ছে, সেগুলো একটু বলতে পারেন। আমরা বেসিক্যালি আমরা না সিস্টকে দু ভাগে ভাগ করি আমাদের দিক থেকে মেডিকেলি। একটাকে আমরা বলি ফাংশনাল সিস্ট আর আরেকটাকে আমরা বলি প্যাথোলজিক সিস্ট। ফাংশনাল সিস্ট কথাটার মানে হচ্ছে যে সেই সিস্টটা শরীরে এরকম তৈরি হয় ডিউ টু ইম্পেয়ার্ড হরমোনাল প্রবলেম। আমাদের শরীরে অনেক সময় অনেক রকম হরমোন আছে, সেই হরমোনের ওঠা নামার জন্য বা বাড়া কমার জন্য আমাদের শরীরে এই ধরনের সিস্ট তৈরি হয়। সেই সিস্টগুলো হয় আবার অনেক সময় নিজের থেকে মিলিয়েও যায়। এই ধরনের সিস্টের এক্সাম্পল হচ্ছে, আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ডে পেশেন্টকে বলা হয় যে আপনার ফলিকিউলার সিস্ট আছে বা আপনার একটা ক্লিয়ার সিস্ট আছে, বা অনেক সময় পেশেন্টকে বলা হয় আপনার লুটিয়াল সিস্ট আছে। এগুলো হচ্ছে ফাংশনাল সিস্ট। আমি এগুলোর মানে পরবর্তীকালে আরো ডিটেলে বলবো। আর অনেক রকম সিস্ট হয়, সেগুলো হচ্ছে প্যাথোলজিক সিস্ট। প্যাথোলজিক সিস্ট মানে সেই সিস্টগুলো কোনো আন্ডারলাইন বা অন্তর্নিহিত কোনো প্রবলেমকে বোঝায়। সেই ধরনের সিস্টকেও আমরা আবার অনেক ভাগে ভাগ করি। সেই ধরনের সিস্ট ইনফেকশনের কারণে হতে পারে, যখন আমরা সেটাকে বলবো ইনফেক্টিভ সিস্ট, বা সেই ধরনের সিস্ট হয়তো কোনো টিউমার বা ক্যান্সারের রিফ্লেকশন হতে পারে, যেরকম ডার্ময়েড সিস্ট, বা অনেক সময় কিছু কিছু সিস্ট কিছু কিছু মানে ক্যান্সার বা এগুলোকেও ইন্ডিকেট করে, যেরকম সিস্ট অ্যাডিনোমা বলে একটা জিনিস আছে। এছাড়া আরেকটা খুব কমন প্রবলেম যেগুলো আমরা আমাদের রোজকার ইনফার্টিলিটি প্রবলেমে ফেস করি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলে এক রকম অসুখ আছে। এন্ডোমেট্রিওসিসে যে সিস্টটা তৈরি হয় সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট। এগুলোকে আমরা বলছি প্যাথোলজিক সিস্ট। মানে সেখানে সিস্টটা হচ্ছে একটা লক্ষণ, পেশেন্টের শরীরে আর একটা কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমের বাইরের উপসর্গটা হচ্ছে সিস্ট। আর ফাংশনাল সিস্ট মানে সেখানে সিস্টটা জাস্ট কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার মধ্যে হলো, সেরকম সিস্ট হলো আবার পরবর্তীকালে মিলিয়ে গেল। সেই সিস্টের জন্য বেশিরভাগ সময় কিছু করার দরকার পড়ে না। একজন পেশেন্ট কি করে বুঝবে যে তার সিস্ট আছে? আর্লি সিম্পটমস কি কি হতে পারে? সাধারণত সিস্ট থাকলে বেশিরভাগ সময়ই মানে এরকম হতে পারে পেশেন্টের কোনো সিমটম নেই, এটাও পসিবল। মানে এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমরা আজকাল সব থেকে কমনলি যেটা ফেস করি সেটা হচ্ছে পেশেন্ট এসে বলে, ম্যাডাম আমার আল্ট্রাসাউন্ড হয়েছে, আমাকে আল্ট্রাসাউন্ডে বলেছে আমার অনেক সিস্ট আছে। এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি বা মাল্টিসিস্টিক ওভারি বলা হয়। এটা কিন্তু সেই অর্থে সিস্ট না, এটা হচ্ছে পুরোপুরি একটা হরমোনাল কন্ডিশন। তো এই ধরনের পেশেন্টের তো বেশিরভাগ সময় কোনো আদারওয়াইজ সিস্টের জন্য কোনো রকমই লক্ষণ থাকে না, তাদের লক্ষণগুলো থাকে তাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য। আর এছাড়া বাকিদের যাদের সত্যিকারের সিস্টের প্রবলেম থাকে, তাদের যদি সিস্ট খুব বেশি বড় হয় সাইজে, তাদের অনেক সময় তলপেটে বা কোমরে ব্যথা হতে পারে সিস্টের জন্য। কখনো কখনো খুব রেয়ারলি, যেরকম যাদের এন্ডোমেট্রিওটিক সিস্ট থাকে, তাদের হয়তো মাসিকের প্রবলেম হতে পারে, তাদের হয়তো বেশি মাসিকের পরিমাণ বেশি হচ্ছে এবং মাসিকের সময় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এই ধরনের সিমটমগুলো থাকতে পারে। তো সিস্ট হলে যে ডিফারেন্ট টাইপস অফ সিস্টস আপনি বললেন, ইউজুয়াল ট্রিটমেন্ট অপশনস কি হয়? তো সেটাই আবার আমরা প্রথম থেকেই শুরু করবো, যেসব আমরা সেই ভাগ করেই শুরু করব। আমি যেটা বললাম, একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি, যেটা সেই সেন্সে আদৌ সিস্ট না।
পলিসিস্টিক ওভারিটা হচ্ছে একটা হরমোনাল প্রবলেম। এই ট্রিটমেন্ট বা সবকিছু হচ্ছে বেসিক্যালি তার হরমোনাল প্রবলেমটাকে, ইমব্যালেন্সটাকে অ্যাড্রেস করা। পলিসিস্টিক ওভারিতে একজন মহিলার তার স্থূলতা বেড়ে যেতে পারে, তার ওয়েট বৃদ্ধি হতে পারে, তার মাসিকের প্রবলেম হতে পারে, মাসিক অনিয়মিত হতে পারে। তো সেখানে আমাদের ট্রিটমেন্টগুলো সেই উদ্দেশ্যে করা, তার ওয়েটটা কন্ট্রোলে আনা, বা কখনো কোনো ওষুধ দিয়ে তার মাসিকটাকে কন্ট্রোলে আনা, বা তার যদি প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় তাহলে তার প্রেগনেন্সি আনার চেষ্টা করা। এগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট। সেকেন্ড যেটা আমি বললাম ফাংশনাল সিস্ট। ফাংশনাল সিস্টের মধ্যে ধরো ফলিকিউলার সিস্ট। ফলিকিউলার সিস্টের মানে হচ্ছে যে একজন মহিলার মধ্যে তার প্রতি মাসে একটা করে ফলিকিউল বা ডিম্বাণু বাড়ার পরে ওটা আবার ওভুলেট করে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা। কোনো মহিলার ক্ষেত্রে হয়তো কোনো কারণে সেটা ওভুলেট করলো না, থেকে গেল, সেটাকে আমরা বলি ফলিকিউলার সিস্ট। ফলিকিউলার সিস্ট হলে আমরা বেশিরভাগ সময় পেশেন্টকে হয়তো বলতে পারি কিচ্ছু করার দরকার নেই, 2-3 মাস এমনি দেখুক, এটা আপনি চলে যাবে। কখনো কখনো হয়তো আমরা পেশেন্টকে খুব লো ডোজে একটা ওরাল পিল, যেগুলো গর্ভনিরোধক পিল, এই ধরনের পিল দিয়ে রাখলাম 2-3 মাস, সেটা খেয়েই এই সিস্ট মিলিয়ে গেল। মানে মেনলি মেডিকেল ট্রিটমেন্টই সিস্টটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছি আমরা যেগুলো, সেগুলো হচ্ছে প্যাথোলজিক সিস্ট। প্যাথোলজিক সিস্টের মধ্যে আমরা যেরকম বললাম ভাগ আছে। ইনফেকশনের কারণে সিস্ট হতে পারে। যদি ইনফেকশনের কারণে আমরা সন্দেহ করছি তার সিস্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইনফেকশনের ট্রিটমেন্ট হতে পারে। কখনো কখনো সেই সিস্টটা যদি খুব বেশি বেড়ে গিয়ে থাকে, সাইজে বেড়ে গিয়ে থাকে, বা সিস্টটা যদি মানে অ্যাবসেসে পরিণত হয়ে থাকে, মানে সিস্টে যদি পুঁজ জমে গিয়ে থাকে, তাহলে কখনো কখনো এটার জন্য সার্জারি দরকার হতে পারে। ল্যাপ্রোস্কোপি হতে পারে বা পেটে সার্জারি, দুটোই হতে পারে। যদি এন্ডোমেট্রিওসিস হয়, এন্ডোমেট্রিওসিসের মানে হচ্ছে তার মাসিকের রক্ত তার ভেতরে জমে সিস্ট তৈরি করছে, সেরকম ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট। এবার এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টটা আবার কার ক্ষেত্রে কি হবে এটা নির্ভর করছে। কারোর ক্ষেত্রে একটা সার্জারি হতে পারে, কারোর ক্ষেত্রে যদি তার বাচ্চা নেওয়াটার প্রাধান্য হয় তাহলে আইভিএফ ট্রিটমেন্ট হতে পারে, সেটা আবার কারণ হিসেবে নির্ভর করছে। মানে এই প্যাথোলজিক সিস্টে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ট্রিটমেন্টটা হচ্ছে আন্ডারলাইন কন্ডিশনের ট্রিটমেন্ট, মানে সেখানে জাস্ট সিস্টের ট্রিটমেন্টটা যথেষ্ট না। সো সিস্ট ডায়াগনোসিস ধরুন একজন পেশেন্টের হয়ে গেছে, তারপরে হোয়াট আর দ্য প্রিকশনস দ্যাট পেশেন্ট শুড বি আন্ডারটেকিং? না, প্রথম কথা হচ্ছে সিস্ট ডায়াগনোসিস মানে পেশেন্টের প্রথম সিস্ট হয়তো ধরা পড়ে একজন আল্ট্রাসাউন্ডে, একজন রেডিওলজিস্টের কাছে। তো সেখানে আল্ট্রাসাউন্ডে একজন পেশেন্টের কাছে সিস্ট মানে সিস্ট, মানে যেটা আমি বললাম পলিসিস্টিক ওভারি হলেও পেশেন্ট বলবে আমার সিস্ট হয়েছে, এন্ডোমেট্রিওসিস হলেও বলবে আমার সিস্ট হয়েছে। আবার তার যদি ডার্ময়েড সিস্ট বা কোনো ম্যালিগনেন্ট সিস্ট হয় তাহলেও পেশেন্ট বলবে আমার সিস্ট হয়েছে। কাজে প্রথম হচ্ছে অবভিয়াসলি সিস্ট, তার রিপোর্ট নিয়ে তার প্রথম আগে একজন গাইনোকোলজিস্ট বা কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করা, যদি ইনফার্টিলিটি প্রবলেম থাকে অবশ্যই। তো সেক্ষেত্রে সেকেন্ড স্টেপ হচ্ছে গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তখন শুধু তো সে আল্ট্রাসাউন্ড রিপোর্ট না, সে সব কিছুর কনটেক্সটে পেশেন্টকে দেখবে, পেশেন্টের কোনো সিমটম আছে কিনা, বা সে প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ডের পরেও আরও এক্সট্রা মানে আরও ইনভেস্টিগেশন করাবে। সেটা 3D আল্ট্রাসাউন্ড হতে পারে, সেটা এমআরআই হতে পারে, বোঝার জন্য যে সিস্টেম ধরনটা কি। এবার তারপরে সেই সিস্ট অনুসারে সিস্টেম ট্রিটমেন্ট। আর লাইফস্টাইল বা অন্যান্য রিস্ক ফ্যাক্টরস যদি নিয়ে আপনি একটু বলেন সিস্ট সিস্টে লাইফস্টাইলের রোল খুব কম আছে, ভেরি ফ্র্যাঙ্কলি। একমাত্র যেটা আজকালকার দিনে আমরা বলি পলিসিস্টিক ওভারি বলে হয়তো একটা লাইফস্টাইলের রোল থাকতে পারে। যে পলিসিস্টিক ওভারিতে অবভিয়াসলি যেটা আমরা বোঝাই সেখানে ওয়েট গেইনটাই মেইন প্রবলেম। তো সেখানে ওয়েট গেইনের, ওয়েট লসের জন্য পেশেন্টের মানে ডায়েট, এক্সারসাইজ এইগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলোকে সেটার জন্য প্রয়োজনীয় ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, বা একদম একটা যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়, বেশি এক্সারসাইজ করার অভ্যেস না থাকে, তাহলে অন্তত প্রতিদিন 2 মিনিট এক্সারসাইজ করা, এগুলোর একটা রোল থাকতে পারে। বাকি অন্যান্য সিস্টে যেগুলো আমি বুঝলাম ইনফেকশনের জন্য বা এন্ডোমেট্রিওসিসের জন্য যদি সিস্ট হয়, সেখানে কিন্তু লাইফস্টাইলের খুব একটা রোল নেই। আর আরেকটা এবার যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে যে সিস্ট থাকলে ফার্টিলিটির সাথে কিভাবে এফেক্ট করতে পারে?
এগুলো মেনলি 2-3টে রকম সিস্ট। একটা যেটা আমি বললাম পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি ইনফার্টিলিটির একটা বড় রকম প্রবলেম। পলিসিস্টিক ওভারি বলে পেশেন্টের অনিয়মিত পিরিয়ড হওয়া বা পিরিয়ড আদৌ না হওয়া এবং বাচ্চা আসতে অসুবিধা হওয়া বা বাচ্চা আসার পরে মিসক্যারেজের প্রবণতা বেড়ে যাওয়া, এই সব কিছু সম্ভব। যদিও আমি বললাম যে পলিসিস্টিক ওভারিটা কিন্তু স্ট্রিক্টলি সিস্ট না সেই সেন্সে, তাও পেশেন্টরা যেহেতু সিস্ট বলে তাই জন্য আমি এক্ষেত্রে মেনশন করলাম। সেকেন্ড যেটা সিস্টের সঙ্গে ইনফার্টিলিটি রিলেশন সব থেকে বেশি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে। এবার এন্ডোমেট্রিওসিস অসুখটা জাস্ট ইনসিডেন্টালি এই মাসটা কিন্তু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। তো এন্ডোমেট্রিওসিস অসুখটার সম্পর্কে পেশেন্টদের এত কম ধারণা থাকে। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে একজন মহিলার ক্ষেত্রে তার মাসিকের ব্লাড তার ভেতরে জমাট বাঁধছে, জমাট বেঁধে এটা যদি ওভারিতে জমাট বাঁধে তাহলে জমাট বেঁধে তার ওভারিতে সিস্ট তৈরি হয়। এই সিস্টটাকে আমরা অনেক সময় লেম্যানস টার্মে আমরা বলি চকলেট সিস্ট, কারণ রক্ত জমে সিস্টটা তৈরি হচ্ছে বলে এটার নাম চকলেট সিস্ট। এবার এন্ডোমেট্রিওসিস কিন্তু প্রেগন্যান্সিতে দেরি করানো বা প্রেগন্যান্সি না আসার একটা অন্যতম কারণ, এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই দরকার যে এন্ডোমেট্রিওটিক সিস্ট যদি কারোর থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। আর যদি আরেকটু এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যদি আপনি অ্যাওয়ারনেস মেসেজ যদি আপনার অডিয়েন্সের জন্য কিছু এন্ডোমেট্রিওসিস অসুখটার জিনিসটা হচ্ছে, এন্ডোমেট্রিওসিস হচ্ছে এরকম একটা অসুখ যেটা হচ্ছে সাধারণত ভাবা হয় জেনেটিক কারণেই হয়। এগুলো অনেক সময় ফ্যামিলিতে রান করে। অনেক সময় মার এন্ডোমেট্রিওসিস থাকলে তার মেয়ের হতে পারে, বা দিদি বা বোনের থাকলে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এন্ডোমেট্রিওসিস অসুখটার প্রবলেম হচ্ছে যে একজন মহিলার মাসিকের ব্লাডটা তার ভেতরে অর্থাৎ তার পেলভিসে জমাট বাঁধতে থাকে। এবার যত সময় যায়, তার যত প্রেগন্যান্সি হতে টাইম লাগে বা প্রেগন্যান্সি সে নিজের থেকে ডিলে করে, যত বেশি পিরিয়ড তার মেনস্ট্রুয়াল সাইকেল হতে থাকে তত বেশি ব্লাড জমাট বাঁধার সম্ভাবনাটাও বাড়ে। এবার এই ব্লাডটা জমাট বাঁধার জন্য যেটা হয়, অনেকগুলো প্রবলেম হয়। একটা হচ্ছে আমরা যেটা বলি ভেতরে অ্যাডহেশন তৈরি হয়, মানে ভেতরে পেলভিসের মধ্যে সব ইন্টারনাল অর্গান মানে ওভারি, ডিম্বাশয়, ইউট্রাস, এগুলো সব পরস্পরের সঙ্গে জোড়া লেগে যায়, জুড়ে গিয়ে প্রেগন্যান্সি হতে অসুবিধা করে। বা অনেক সময় ওভারিতে এরকম সিস্ট তৈরি হয়, যেটা আমি অলরেডি বললাম চকলেট সিস্ট তৈরি হয়। সেই চকলেট সিস্ট তৈরি হওয়ার জন্য ওভারির ডিম তৈরির ক্ষমতাটা কমে যায়, দুর্বল হয়ে যায়। এমনকি সেই সিস্টকে যদি অপারেশন করে বাদও দেওয়া হয় তারপরেও কিন্তু সেই জিনিসটা আবার স্বাভাবিক অবস্থায় পৌঁছায় না, সেটা সেই অবস্থাতেই থেকে যায়। এবার এই এন্ডোমেট্রিওসিসে আমরা কিভাবে প্রেগন্যান্সি দেব, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করব, এটা কিন্তু খুব ট্রিকি। এটা অনেক কিছু মাথায় নিয়ে আমাদের ঠিক করতে হয়। প্রথম কথা যেটা পেশেন্টকে বোঝানো হয় যে পেশেন্ট যখন এন্ডোমেট্রিওসিসে ভুগছে এবং বাচ্চা চাইছে, সেখানে কিন্তু তখন কোনো মেডিকেল ট্রিটমেন্ট করে লাভ হয় না, কারণ মেডিকেল ট্রিটমেন্ট প্রবলেমটাকে কিছুদিন টেম্পোরারিলি সাপ্রেস রাখবে, সলভ করবে না। তাই জন্য সেখানে তার ট্রিটমেন্ট অপশন হচ্ছে হয় সার্জারি অথবা তার বাইরের থেকে মানে কৃত্রিম উপায় অর্থাৎ আইইউআই অথবা আইভিএফ পদ্ধতিতে প্রেগন্যান্সির জন্য চেষ্টা করা। এবার কার ক্ষেত্রে সার্জারি অ্যাপ্লিকেবল হবে, কার ক্ষেত্রে আইইউআই বা আইভিএফ অ্যাপ্লিকেবল হবে, এটা একটা পুরো সম্পূর্ণ আলাদা সেশন। মানে সেখানে যদি আমাদের দর্শকরা ইন্টারেস্টেড হয়, আমরা ইনফ্যাক্ট সেখানে আরেকটা ফেসবুক সেশনই করতে পারি অন এন্ডোমেট্রিওসিস অ্যান্ড ইনফার্টিলিটি। তো এইটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ব্যাপার। আরেকটু যদি যেমন আপনি পিসিওএস এর কথা বললেন, পিসিওএস নিয়ে যদি আপনি অ্যাওয়ারনেস রেজ করেন যে পিসিওএস এর আর্লি সাইন্স লাইফস্টাইল দিয়ে যদি সেটাকে কন্ট্রোল করা যায় অ্যান্ড যা যা করতে পারেন দর্শকেরা টু কিপ পিসিওএস অ্যাট বে। পলিসিস্টিক ওভারিটা যেটা বলা হয়, পলিসিস্টিক ওভারিটাও একটা জেনেটিক প্রবলেম। এটাও ফ্যামিলিতে রান করে। মার থাকলে মেয়ের হওয়ার চান্স থাকে, বা কারো যদি বাড়িতে ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রেও তাদের পলিসিস্টিক ওভারি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। পলিসিস্টিক ওভারির মানে হচ্ছে যে সেখানে একজন মহিলার মধ্যে তার মেল হরমোনের পরিমাণ বেড়ে যায়, অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে যেটা হয়, তার প্রতি মাসে তার মধ্যে যে ডিম্বাণুটা গ্রো করবে, বাড়বে, এই জিনিসটা হতে চায় না। এটা না হওয়ার ফলে তার প্রতি মাসে তার হয়তো পিরিয়ডটা প্রত্যেক মাসে
7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন লেট হতে পারে, বা কখনো কখনো এরকমও পলিসিস্টিক ওভারি পেশেন্ট থাকে যাদের হয়তো পিরিয়ড আদৌ হয় না, ওষুধ না খেলে সারা বছর হয়তো তাদের পিরিয়ডই হয় না। আবার উল্টো দিকে এটাও বলা যায় যে এরকমও পলিসিস্টিক ওভারি পেশেন্ট কিন্তু থাকতে পারে যাদের পিরিয়ড কিন্তু রেগুলার। এরকমও পেশেন্ট এসে আমাদের বলে যে না, আমার পিরিয়ড তো নিয়মিত হয় কিন্তু আমার পলিসিস্টিক ওভারি আছে। পলিসিস্টিক ওভারি সাধারণত ডায়াগনোজড হয় আল্ট্রাসাউন্ডে দেখে। আল্ট্রাসাউন্ডে ওভারিতে সিস্টের মতো দেখতে কিছু ছোট ছোট জল ভরা স্পেস থাকে যেগুলোকে আমরা বলি সিস্ট, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিস্ট না, এগুলো হচ্ছে ডিম্বাণুগুলো ইম্যাচিউর কন্ডিশনে ওভারিতে থেকে যাচ্ছে বলে এগুলোকে আমরা সিস্ট বলছি। কিন্তু এইগুলো কিন্তু সেই সেন্সে মানে স্ট্রিক্টলি সিস্ট না। তো এই আল্ট্রাসাউন্ড দিয়েই কিন্তু মেনলি পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস হয়। তো এইগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারি জানার উপায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আর বাইরের থেকে দেখলে সেই মহিলার হয়তো ওয়েট কম থাকতে পারে, লিন পলিসিস্টিক ওভারিও হয়, কিন্তু বেশিরভাগ সময় তাদের একটা ওয়েট গেনের প্রবলেম থাকে। আর এছাড়া যেটা হয় সেটা হচ্ছে তাদের একটু হেয়ার ডিস্ট্রিবিউশন বেড়ে যায়, তাদের শরীরে মেল হরমোনের জন্য তাদের মানে শরীরে হেয়ারের পরিমাণ বেড়ে যায়। তো আমাদের একজন দর্শক বন্ধু চিরঞ্জিত ভট্টাচার্য একজন একটা প্রশ্ন করেছে আপনাকে যে আইভিএফ ছাড়া কি পিসিওডি পেশেন্টদের প্রেগন্যান্সির চান্স কম? না, একদমই না। বেশিরভাগ পলিসিস্টিক ওভারির কিন্তু অনেক রকম মানে ট্রিটমেন্টের অনেক রকম গ্রেডেশন থাকে। পলিসিস্টিক ওভারির একজন পেশেন্ট প্রথম যখন ক্লিনিকে আসে তাকে আমাদের প্রথম যেটা শেখাতে হয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে কি করে সে তার ওয়েটটা লুজ করবে, তার লাইফস্টাইলটাকে আরেকটু ইমপ্রুভ করবে থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সেকেন্ড যেটা, তার যদি প্রবলেমটা ইনফার্টিলিটি হয় তাহলে ডায়েট অ্যান্ড এক্সারসাইজের সাথে সাথে তাকে প্রথম স্টেপে আমরা কিছু খাওয়ার ওষুধ দিই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সেই ধরনের খাওয়ার ওষুধকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সেই ধরনের খাওয়ার ওষুধ কিন্তু 6 মাসের বেশি ট্রাই করে লাভ হয় না, কারণ যদি কাজ হওয়ার তাহলে তার 6 মাসের মধ্যে কাজ হবে। আর অবশ্যই এই সমস্ত ওষুধ প্রয়োগ করার আগে আমাদের আগে শিওর হয়ে নিতে হবে তার অন্য সব কিছু ঠিক আছে, মানে তার হাজবেন্ড ফ্যাক্টর ঠিক আছে, তার নিজের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, তবেই আমরা এই ধরনের ওষুধ 6 মাসও প্রয়োগ করতে পারি। এবার সেই ধরনের ওষুধে যদি কাজ না হয় তাহলে তারপরে স্টেপ হচ্ছে আইইউআই বলে একটা ট্রিটমেন্ট, মানে সেখানে ওষুধের সঙ্গে আমরা কিছু ইনজেকশন কম্বাইন করলাম, করে আমরা তাকে কিছু ফলিকুলার স্ক্যান বলে জিনিস হয়, অর্থাৎ তার ডিম্বাণু গ্রো করছে কিনা আমরা দেখে নিলাম আল্ট্রাসোনোগ্রাফিতে। যখন দেখছি তার ডিম্বাণু গ্রো করছে তখন তার হাজবেন্ডের শুক্রাণু প্রসেস করে আমরা তার জরায়ুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমরা 3-4 বার দেখতে পারি। এবার সব কিছু যদি ফেল করে তখনই একমাত্র সেই মহিলার আইভিএফ ট্রিটমেন্ট লাগবে। এবার এই জিনিসটা কিন্তু মাথায় রেখে এই পুরো ট্রিটমেন্টটা কিন্তু আমি বললাম ধরে নিয়ে যে সেই মহিলার প্রবলেম একমাত্র পলিসিস্টিক ওভারি, তার বাকি সব কিছু ঠিক আছে। এবার এর সাথে যদি আরো অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, হাজবেন্ডের প্রবলেম আছে বা টিউবাল প্রবলেম আছে বা অন্য কোনো কিছু আছে, তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা চেঞ্জ হতে পারে। তো এবার আমরা লাইভটা ওপেন করে দেবো অডিয়েন্সের কাছে, ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে। অলরেডি কিছু প্রশ্ন এসে গেছে। শেষ করার আগে যদি আপনি কিছু আপনার লাস্ট কোনো মেসেজ থাকে রিগার্ডিং ওভারিয়ান সিস্ট অর পলিসিস্টিক ওভারি সেটা যদি বলেন, এন্ড দেন উইল মুভ অন টু দ্য হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওভারিয়ান সিস্ট টপিকটা চুজ করলাম কারণ আমি এর আগে একদিন একটা ফেসবুক লাইভ করছিলাম, তাতে আমি দেখলাম যে সব মানে অনেক পেশেন্টের একটা জেনারেল প্রশ্নই হচ্ছে আমার সিস্ট আছে। এবার তারপরে যখন পেশেন্টের আরেকটু জিজ্ঞেস করা হচ্ছে যে সিস্ট কি ধরনের সিস্ট আছে, সেটা কিন্তু পেশেন্টের কোনো ধারণা নেই। সেটা এরকম হতে পারে হয়তো সেটা পেশেন্টকে অতটা বোঝানো হয়নি যে কি ধরনের সিস্ট। এবার সিস্ট থাকলেই পেশেন্টদের আরেকটা কনফিউশন হচ্ছে সিস্টের টিউমারের মধ্যে। পেশেন্টরা সিস্ট শুনলেই পেশেন্টরা ভয় পায়, যেটা বোধহয় টিউমার বা ক্যান্সার এই ধরনের জিনিস, মানে ভয় পেয়ে যায়, এবং সিস্ট মানেই পেশেন্টরা ধরে নেয় যে এটা সার্জারি লাগবে। তো সুতরাং সেই জিনিসটা কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল আজকে ফেসবুক লাইভে ক্লিয়ার করা যে সিস্টটা কিন্তু একটা খুব ব্রড টার্ম, তাই জন্য শুধু সিস্ট আছে শুনে আতঙ্কিত হওয়ার কিন্তু কিছু নেই। মেন হচ্ছে কি ধরনের সিস্ট সেটা বোঝা দরকার। এবার যে ধরনেরই সিস্ট হোক সেই ধরনের সিস্টের জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে সেটা বোঝার জন্য একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়াটা দরকার। আর শুধু মানে একটা মেসেজ বা একটা পাঠিয়ে আমার সিস্ট আছে বলে ডাক্তারকে লিখে পাঠিয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ শুধু সিস্ট আছে শুনে কিন্তু আমি কিছু বলতে পারবো না।
কারণ যেটা আমি বললাম যে এরকমও সিস্ট হয় যেটা কিন্তু আদৌ কোনো ট্রিটমেন্ট লাগে না, 2-3 মাস ওয়েট করলে সেই সিস্ট কিন্তু নিজের থেকে চলে যাবে। কিন্তু সেই ওয়েট করাটা উচিত কি অনুচিত সেটা কিন্তু ডাক্তার ঠিক করবে, পেশেন্ট নিজে ঠিক করবে না। এবার এরকমও হতে পারে যে কোনো পেশেন্টের সিস্টটা হয়তো অমিনাস, সেই পেশেন্টের সিস্টের হয়তো ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, সেই পেশেন্ট কিন্তু 2-3 মাস কখনোই ওয়েট করবে না, সেই পেশেন্ট কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার জন্য ডাক্তার দেখাবে, প্রয়োজনে অপারেশন করবে। তাই জন্য সিস্ট যদি কখনো রেডিওলজিস্ট বা আল্ট্রাসোনোলজিস্ট যদি করার সময় বলে সিস্ট আছে ওভারিতে, সিস্ট আছে, খুব খুব কমন ডায়াগনোসিস, তাহলে কিন্তু অবশ্যই আগেই আপনার গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে দেখা করুন, সিস্টের ধরনটা বুঝুন, ট্রিটমেন্ট বুঝুন, তারপরে ডিসিশন নিন। প্রশ্ন আছে কৌশিক দত্তর থেকে, দুটো কোয়েশ্চেন করেছেন আপনাকে, আমি দুটোই রিড আউট করছি। প্রথমে, what are the main causes of cyst formation in ovaries? Does hypo or hyperthyroidism cause cysts? Second প্রশ্ন হলো, endometriosis is nowadays cured by blood plasma based therapy. Are such new treatments risky? May they lead to cancer of uterus or ovaries? না, আমি প্রথমটা আমার মনে হয় আমি অনেকটা ডিটেইলে বলেছি, তো আমার মনে হয় মিস্টার দত্ত হয়তো আমাদের ফেসবুক লাইভটা পুরোটা শুনলে মানে উপকৃত হবে, কারণ আমি আর ওটা প্রথম থেকে রিপিট করছি না, আমি সিস্টের পুরো প্রথম থেকে ধরন সবকিছু ডিটেলসে বলেছি। সেকেন্ড প্রশ্নটা ওনার কি? Second প্রশ্ন হচ্ছে, endometriosis is nowadays cured by blood plasma based therapy. Are such new treatments risky? May they lead to cancer of uterus or ovaries? না, এন্ডোমেট্রিওসিস ব্লাড প্লাজমা বেসড ট্রিটমেন্ট দিয়ে এগুলো খুবই এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট, এগুলো এই ধরনের কিছু ইন প্র্যাকটিস করা হয় না। আর সেকেন্ড হচ্ছে এন্ডোমেট্রিওসিস থেকে ক্যান্সার হওয়ার চান্স আছে, খুব রিমোট, একদম নেই বলা যায় না, কিন্তু খুব খুব রিমোট, মানে খুব রেয়ারলি হয়। কিন্তু তাও সেই জিনিসগুলো কিন্তু সবসময় ডাক্তারকে দেখিয়ে মানে একজন ডাক্তারের কনসালটেশনে বা এটা থাকা ভালো। রাজকুমার একজন প্রশ্ন করেছেন, এন্ডোমেট্রিয়াল পলিপ আছে, তলপেট ও কোমরে প্রচন্ড ব্যথা, হিস্টেরোস্কোপি করতে বলেছেন ডাক্তার। হ্যাঁ, ঠিকই বলেছেন, এন্ডোমেট্রিয়াল পলিপ থাকলে সেটা রিমুভ করে নেওয়াই উচিত। তবে এন্ডোমেট্রিয়াল পলিপের জন্য শুধু তলপেটে কোমরে কিন্তু এতটা ব্যথা হওয়ার কথা না, তবে তাও যেহেতু এন্ডোমেট্রিয়াল পলিপ অলরেডি ডায়াগনোজ হয়েছে, এটাকে হিস্টেরোস্কোপি খুব সাধারণ অপারেশন, এটা করে পলিপটা বাদ দিয়ে নেওয়া উচিত। সুমিতা সেনগুপ্তা প্রশ্ন করেছে, এটা অবশ্য আপনি অ্যাড্রেস করেছেন, My sister has cysts in her ovary. Will she have difficulty in conceiving? এটা মোস্ট প্রবলি আমি যেটা বোঝালাম, এটা হয়তো আদৌ সিস্ট না, এটা আপনার বোনের হয়তো পলিসিস্টিক ওভারি আছে মোস্ট প্রবলি, যেটা আমি বললাম পেশেন্টরা সব কিছুকেই সিস্ট বলে। পলিসিস্টিক ওভারির জন্য হয়তো ওনার প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে বেটার একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে আপনি যোগাযোগ করুন, তাহলে উনি ওনাকে সঠিক গাইডেন্স দিতে পারবেন। এই কটি প্রশ্ন ছিল এখনো অবধি না। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। আপনার কাছে আমার কাছে আরেকজন বোধহয় একজন একটা রিপোর্ট পাঠিয়েছিলেন, পেশেন্টের নাম মুন্না মণ্ডল, আর পেশেন্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট পাঠিয়েছিলেন, আমি জানি না উনি আজকে আছেন কিনা অনলাইন। ওনার বক্তব্য হচ্ছে উনি একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট পাঠিয়েছেন, যাতে দেখা যাচ্ছে ওনার ডান দিকের ওভারিটা বড় সাইজের, তাতে একটা হেমারেজিক সিস্ট আছে, আর বাঁ দিকে টিউবো ওভারিয়ান মাস বলে একটা জিনিস আছে। ডান দিকের সিস্টে হেমারেজিক সিস্টটা আমি একটু বুঝিয়ে দিই। হেমারেজিক সিস্ট মানে যে কোনো সিস্টের মধ্যেই ব্লিডিং হলে সেটাকে আমরা হেমারেজিক সিস্ট বলতে পারি। এবার আমি যেটা প্রথমে বলছিলাম যে ফাংশনাল সিস্ট বলে এক ধরনের সিস্ট হয়, ফাংশনাল সিস্টের মধ্যে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা হেমারেজিক সিস্ট তাকেও বলতে পারি। এছাড়া কমনলি হেমারেজিক সিস্ট বলতে আমরা এন্ডোমেট্রিওটিক সিস্টকেই বোঝাই, যেহেতু এন্ডোমেট্রিওটিক সিস্টগুলো রক্ত জমা বেঁধে তৈরি হয়, এগুলোকে অনেক সময় হেমারেজিক সিস্ট বলেও রেফার করা হয়। আর ওনার বাঁ দিকটা যেটা আছে সেটা হচ্ছে টিউবো ওভারিয়ান মাস। টিউবো ওভারিয়ান মাস মানে ওনার ফ্যালোপিয়ান টিউব ওভারি সব জুড়ে গিয়ে একজোট পেয়ে গেছে। তো এই জিনিসটা এন্ডোমেট্রিওসিসের জন্যও হয়ে থাকতে পারে বা ইনফেকশনের জন্যও হয়ে থাকতে পারে। মানে একদম শুরুতে যেটা বোঝালাম যে এগুলো হচ্ছে প্যাথোলজিক সিস্ট, তার মানে ওনার প্রবলেমটা আন্ডারলাইন অন্য কোনো প্রবলেম আছে, হয় ইনফেকশন আছে অথবা এন্ডোমেট্রিওসিস আছে, যে কারণে ওনার সিস্টটা তৈরি হয়েছে। এই জন্য এই ক্ষেত্রে শুধু সিস্টটা ইম্পর্টেন্ট
করা। তো সেটার জন্য খুব তাড়াতাড়ি একজন গাইনোকোলজিস্টের যোগাযোগ করুন, করে প্রবলেমটা অনুসারে ট্রিটমেন্ট করান। অনুশ্রী হালদারের একটা প্রশ্ন এসেছে যে পিসিওএস থাকলে কনসেপ্ট করা কি ডিফিকাল্ট হয়ে যায়? হ্যাঁ, সবসময় না। পলিসিস্টিক ওভারি সব পেশেন্টেরই যে ইনফার্টিলিটি প্রবলেম হবেই এরকম কোনো কথা নেই, কিন্তু হতেও পারে। পলিসিস্টিক ওভারিতে ইনফার্টিলিটি প্রবলেম হলেও আমি যেটা বলছিলাম যে সে তার সব ট্রিটমেন্ট কিন্তু এরকম না যে সবাইকে আইভিএফ করতে হবে। ইনফ্যাক্ট খুব রেয়ারলি কিন্তু পলিসিস্টিক ওভারিতে আইভিএফ করতে হয়। বেশিরভাগ পলিসিস্টিক ওভারি সাধারণ ডায়েট চেঞ্জ, এক্সারসাইজ, সাধারণ খাওয়ার ওষুধ এগুলো দিয়েই কিন্তু কনসিভ করা যায়। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে একজন গাইনোকোলজিস্টকে কনসাল্ট করা, প্রবলেমটা বোঝা এবং তার ট্রিটমেন্টে থাকা। উর্জাশ্রী মজুমদার একটা প্রশ্ন করেছে, ডাজ ইস্ট ইনফেকশন কজ মিসক্যারেজ অর স্টপস এমব্রায়ো গ্রোথ ডিউরিং প্রেগন্যান্সি? ইস্ট ইনফেকশনটা সাধারণত ভেজাইনায় হয়। এখন অবভিয়াসলি ভেজাইনাল ইনফেকশন বা যে কোনো রকম ইনফেকশন অবভিয়াসলি সেটা একটা মিসক্যারেজের কারণ বা একটা মানে এমব্রায়ো দেওয়ার পরে এমব্রায়োটা মানে ইমপ্ল্যান্ট না করার কারণ হতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট ইনফেকশন খুব ইজিলি ট্রিটেবল। তো এই ক্ষেত্রে সাধারণত একজন পেশেন্টের ইস্ট ইনফেকশন হয়েছে মানে তার কিছু সিমটম থাকবে। সাধারণত ভেজাইনাল ডিসচার্জ বেড়ে যায় বা ইচিং হয়। তো সেই জিনিসগুলো সে যদি ডাক্তারকে জানায়, এগুলো কিন্তু খুব ইজিলি ট্রিট করা যায়, এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। জয়ন্ত মিত্র প্রশ্ন করেছে, ডিয়ার ম্যাডাম, is there any way to reduce anti-mullerian hormone level to improve egg quality for a PCOS woman so as to get herself conceived naturally? না, অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা কমানোর কোনো সম্ভাবনা নেই। অ্যান্টিমুলেরিয়ান হরমোন তার বেশি আছে তার পলিসিস্টিক ওভারি আছে বলে। সুতরাং অ্যান্টিমুলেরিয়ান হরমোনটার কোনোদিনই কমবে না। অ্যান্টিমুলেরিয়ান হরমোন তৈরি হচ্ছে তার ফলিকুলগুলোর থেকে। এটা পলিসিস্টিক ওভারির একটা লক্ষণ বলতে পারেন। ইম্পর্টেন্ট হচ্ছে তার পলিসিস্টিক ওভারি আছে, এটা হচ্ছে তার মেইন প্রবলেম। অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা বেশি আছে সেটা প্রবলেম না। তাই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পলিসিস্টিক ওভারিটাকে কি করে কন্ট্রোলে রাখা যায় সেই বিষয়ে ওনাকে ওনার গাইনোকোলজিস্টের থেকে পরামর্শ নিতে হবে, নিয়ে কনসিভ করার চেষ্টা করতে হবে। কোরিয়ান খাতুন আবার একই রকম প্রশ্ন করেছেন যে পিসিওএস থাকলে কি কনসেপ্ট করা কঠিন হয়ে যায়? হ্যাঁ, কিছুটা প্রবলেম করে পলিসিস্টিক ওভারি কনসিভ করার জন্য। আমি যেটা অলরেডি বুঝিয়েছি, কারণ পলিসিস্টিক ওভারির মেইন প্রবলেম হচ্ছে পলিসিস্টিক ওভারিতে ডিম্বাণু ম্যাচিওর করে না, বাড়ে না। তো সেই জিনিসটা আমাদের প্রথম স্টেজ হচ্ছে ওজন কমিয়ে চেষ্টা করানো হয়, সেকেন্ড স্টেজে খাওয়ার ওষুধের মাধ্যমে চেষ্টা করানো হয়, থার্ড স্টেজে খাওয়ার ওষুধের সঙ্গে কিছু ইনজেকশন কম্বাইন করে চেষ্টা করা হয়, আর লাস্ট স্টেজে যদি কিছু কাজ না করে তখন আইভিএফ এর মাধ্যমে চেষ্টা করা হয়। এই জন্য কিছুটা প্রবলেম নিশ্চয়ই করে, কিন্তু প্রাথমিক স্টেজে সবার আগে নিজের ওজন কমিয়ে ডায়েট, লাইফস্টাইল, এক্সারসাইজের মাধ্যমে আগে চেষ্টা করে দেখা উচিত। আর শেষ করার আগে যদি আপনার ফাইনাল কোনো মেসেজ থাকে? না, ফাইনাল মেসেজ আমি অলরেডি দিয়ে দিয়েছি যে আজকে পুরো প্রোগ্রামটাই ছিল সিস্টের ওপরে। এই সিস্ট সম্পর্কে যার যাবতীয় প্রশ্ন আছে আমাকে সমস্ত হোয়াটসঅ্যাপে অথবা মেসেজে অথবা আমার ফেসবুক পেজে জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। তো আশা করি আপনাদের ভালো লাগলো। এই নিয়ে আমরা শেষ করব এই ফেসবুক লাইভ সেশন। থ্যাংক ইউ।